আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসরুমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অধ্যায়টা শুরু করেছিলাম পরিবার ও সমাজ, এই অধ্যায়ের আমরা আজকে পরিবারের বৈশিষ্ট্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে পরিবারের সংজ্ঞায় আমরা কি বলেছিলাম। রক্তের সম্পর্ক এবং বিবাহ বন্ধনের ভিত্তিতে যে সংগঠনটি গড়ে ওঠে, যেখানে স্বামী স্ত্রী সন্তান সন্ততি থাকতেও পারে, নাও থাকতে পারে, অর্থাৎ বৈবাহিক বন্ধনের ভিত্তিতে যে সংগঠনটি গড়ে ওঠে, সমাজের ক্ষুদ্র একটি সংগঠন, তাকেই পরিবার বলা হয়। তো পরিবার হতে হলে অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, অথবা একটা পরিবারের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যা দিয়ে আমরা অন্যান্য সংগঠনের চাইতে পরিবারকে আমরা আলাদাভাবে বিশ্লেষণ করতে পারি। আমরা আজকে পরিবারের সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। অবশ্যই তোমরা তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই এবং খাতাটি সামনে নিয়ে বসবে। তোমাদের দ্বিতীয় পত্র গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নম্বর 3 এটি তোমরা বের করবে, যেখান থেকে আমরা পরিবারের সংজ্ঞা পড়েছিলাম। এরপরে আমরা আজকে পরিবারের বৈশিষ্ট্য পাবো পৃষ্ঠা নম্বর 6, সেখানে তোমরা চলে যাবে। আর অবশ্যই আমার সঙ্গে বোর্ডের দিকে মনোযোগী হবে। পরিবারের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি। সভ্যতার অগ্রগতির সাথে সাথে সমাজের রূপ, কাঠামো, অগ্রগতি ইত্যাদি ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। পরিবারের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে যার ভিত্তিতে সেই প্রতিষ্ঠানকে আমরা পরিবার বলতে পারি। এই যে আমি বলেছি তোমাদেরকে, সভ্যতার অগ্রগতির সাথে সাথে সমাজের রূপ, কাঠামো, অগ্রগতির জন্য সমাজের যে বিবর্তন হয়েছে, বা আমরা দেখতে পাই যে ব্যাপকভাবে স্থানান্তরের দিকে যদি আমরা দেখি, যে শহরাঞ্চলে গ্রামাঞ্চল থেকে যে স্থানান্তর প্রক্রিয়া চলে এসেছে, শিক্ষার কারণে হোক বা কর্মসংস্থানের কারণে, বিভিন্ন কারণে এই যে স্থানান্তরকরণের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখব যে শহরাঞ্চলে বর্তমানে আমরা দেখি যে পরিবার নয় এমন কিছু সংগঠনের মতো আমরা দেখতে পাই, যেখানে মেজ বলি আমরা, বা একতাবদ্ধ হয়ে বসবাস করে কিছু মানুষ, সেটাকে কিন্তু আমরা পরিবার বলতে পারবো না। আমি এই জন্য বলছি, শহরাঞ্চলে অনেকেই বিভিন্ন কারণে বাসাবাড়ি নিয়ে দেখা যায় যে পরিবার ছাড়া একতাবদ্ধ হয়েই বসবাস করে, কিন্তু সেটা কিন্তু পরিবার নয়। অনেকে পড়াশোনার কারণে বা পেশাগত কারণে একত্রে বসবাস করে। একত্রে বসবাস করে পরিবার হতে হলে অবশ্যই সেখানে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? বিশ্বজনীনত্ব। বিশ্বজনীনত্ব, পরিবার হলো সংঘবদ্ধ জীবনের সবচেয়ে বিশ্বজনীন রূপ। সব সমাজে এবং সমাজ বিকাশে সব স্তরে পরিবারের অস্তিত্ব রয়েছে। সব সমাজ বলতে আমরা মানুষ, অবশ্যই আমাদের সমাজের যে বিষয়বস্তু, সমাজের যে ধারণা, সেটা আমাদের নিম্নতর প্রাণী যেটা আছে, প্রাণী সমাজ, আমরা প্রাণীদের যে শ্রেণী বিভাগ দেখি, সেখানে বিভিন্ন স্তর দেখতে পাই আমরা। সেখানেও কিন্তু আমরা পরিবারের উপস্থিতি লক্ষ্য করি। প্রাণীরাও পরিবার গঠন করে, বা তাদের পরিবারের ধরন আলাদা হলেও তারাও কিন্তু একতাবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। তো আবার পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা সমতলে যারা বসবাস করি, আবার যারা পাহাড়ে বসবাস করে, এদের পরিবারের ধরনে পার্থক্য রয়েছে। কিন্তু বৈশিষ্ট্যটা কি? প্রত্যেকটা পরিবারেই কি আছে? বন্ধন রয়েছে, যেখানে স্বামী তার স্ত্রী এবং তাদের সন্তান সন্ততির নিয়ে পরিবার গঠন করে থাকে। এটা হচ্ছে পরিবারের একটা সর্বজনীন রূপ, এবং এভাবেই কিন্তু চলে এসেছে। ঠিক আছে, আমরা পরিবারের বৈশিষ্ট্য বা পরিবারের যে ধারণা লাভ করেছি, আদিমকালে মানুষ নিজেরা একতাবদ্ধ হয়ে প্রতিকূল অবস্থা থেকে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য পরিবার গঠন করেছিল। তার আগেও মানুষ একতাবদ্ধ হয়ে থাকতো। ধীরে ধীরে আমরা পরিবার গঠনের এই চিত্রগুলো লক্ষ্য করলে দেখতে পাই। তো বর্তমানে যে পৃথিবীর বিভিন্ন দেশে পরিবারের বিভিন্ন রূপ আমরা দেখতে পাই, সেখানে এই যে সর্বজনীনত্ব বা বিশ্বজনীনত্ব, এটা কিন্তু আমরা লক্ষ্য করি, যে যেখানে যে স্তরে যে ভাবে আমরা পরিবারে, যে সমাজেই আমরা পরিবারকে দেখতে পাই, সেখানে কিন্তু একটা বন্ধন থাকে, পারিবারিক বন্ধন, যেখানে স্বামী স্ত্রী তাদের সন্তান সন্ততি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু বৈবাহিক সম্পর্কের ভিত্তিতেই পরিবার গড়ে ওঠে, এবং এটাই হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। এরপরে যে বৈশিষ্ট্যটি আছে, আবেগময় ভিত্তি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে যে পরিবারটি গড়ে ওঠে মূল উদ্দেশ্যই হচ্ছে যে বংশধারণ যে প্রক্রিয়াটা সেটাকে অক্ষুণ্ণ রাখা। তো পরিবারের জৈবিক প্রণালী সম্পাদনের মাধ্যমে স্বামী স্ত্রীরা তাদের সন্তান সন্ততি জন্মদান করে তাদের আবার লালন পালনের যে বৈশিষ্ট্য আমরা দেখি যে লালন পালন করে থাকেন সেটা কিন্তু পরিবারকে কেন্দ্র করেই গড়ে ওঠে। পরিবারের মধ্যেই পরিবারের প্রত্যেক সদস্যদের হাসি কান্না সুখ দুঃখ সব কিছু পরিবারেই কিন্তু আমরা দেখতে পাই যে পরিবারকে কেন্দ্র করে সেগুলো মূলত গড়ে ওঠে। একটা শিশু জন্মগ্রহণের পরে তার আবেগ, তার হাসি কান্না, তার যে বিভিন্ন অনুভূতি, এই অনুভূতিগুলো কিন্তু পরিবার থেকে সৃষ্টি হয়। আর এই অনুভূতিগুলো প্রকাশের মধ্য দিয়ে এই চাহিদাগুলো পূরণের মধ্য দিয়ে বিভিন্ন যে মানসিক বিকাশ এগুলো আমরা ধীরে ধীরে পরিবারকে কেন্দ্র করে আমরা গড়ে উঠতে দেখি। সীমিত আকার এবং সামাজিক একক। পরিবার সমাজের একক, বহু পরিবারের সমষ্টি হচ্ছে সমাজ। পরিবার হচ্ছে সমাজের ক্ষুদ্র একক, আমরা আগে পড়েছি। অনেকগুলো পরিবার মিলে আবার সমাজ গড়ে ওঠে। অন্যান্য অনেক সংঘ বা অনেক সংগঠনও আমরা দেখতে পাই সমাজে আছে। আমরা বিভিন্ন সামাজিক সংগঠন, আমরা বিভিন্ন ধরনের সংঘ, এদের উপস্থিতি আমরা দেখতে পাই সমাজে। কিন্তু পরিবার একেবারেই নিজস্ব আলাদা একটি সংগঠন, নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী যেটা পরিচালিত হয়, যেখানে অন্যান্য সংগঠনের চাইতে এটা ক্ষুদ্র হলেও এর আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য সংগঠনের চাইতে আলাদাভাবে পৃথক করেছে। যেখানে প্রত্যেকের মধ্যেই কি থাকে, একটা বন্ধন থাকে যেটা রক্তের বন্ধন বা পালিত বন্ধন আমরা বলেছি পূর্বের ক্লাসে। এই বন্ধনের নিমিত্তে কিন্তু এই সংগঠনটা গড়ে ওঠে, যেটা আমরা অন্যান্য সংগঠনের বেলায় দেখতে পাই না। পারস্পরিক বিশ্বাস ও নির্ভরশীলতা, এটি পরিবারের সাধারণ বৈশিষ্ট্য। যে পরিবারে যত বেশি পারস্পরিক নির্ভরশীলতা এবং বিশ্বাস এই সম্পর্কটি বজায় থাকে, সে পরিবারের পারিবারিক বন্ধন তত বেশি দৃঢ় হয়। একটা পরিবারে একটা শিশু জন্মগ্রহণের পরে যখন তার বিভিন্ন ধরনের চাহিদা, একেবারেই ছোটোবেলায় একটা নবজাতক শিশুর এক ধরনের চাহিদা থাকে, আবার কৈশোরকালে বয়ঃসন্ধি বয়সে যখন একটা কিশোরীর সময় পার করে সেই পরিবারে, তখন কিন্তু তার চাহিদার ধরনে ভিন্নতা দেখতে পাই আমরা। তো ওই যে নবজাতক শিশু যে একেবারেই সাদা কাগজের মতো, সে তার চাহিদা পূরণের মধ্য দিয়ে কিন্তু মা যখন তার চাহিদা পূরণ করে বা পরিবারের অন্যান্য সদস্যরা যখন তার চাহিদা পূরণ করে, তখন কিন্তু তার মধ্যে একটা বিশ্বাসের একটা সম্পর্ক সৃষ্টি হয় বা আস্থাশীলতা পরিবারের প্রতি, তার মায়ের প্রতি, এই যে আস্থা অর্জন, বিশ্বাসযোগ্যতা, এগুলোর মধ্য দিয়ে ধীরে ধীরে তার নিজের একটা আইডেন্টিটি বা আত্মপরিচয় তৈরি হয়। এটা কিন্তু পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়। আবার আমরা বিপরীত চিত্রও দেখতে পাই, যেখানে চাহিদা পূরণ করা হয় না বা কোনো চাহিদার পরিতৃপ্তি ঘটে না, যেখানে একটা শিশুকে একেবারেই নিগৃহীত বা অবহেলার সঙ্গে বড় হতে হয়, সেখানে কিন্তু আমরা বিভিন্ন অপরাধের সঙ্গে সংযুক্ততা দেখি। আমরা সেখানে কি দেখতে পাই, যে শিশুর মধ্যে আস্থাহীনতা এগুলো তৈরি হচ্ছে, তার মধ্যে অপরাধ প্রবণতা তৈরি হচ্ছে, তার মধ্যে যে নিজের একটা পরিচয় তার অভাবে সে কিন্তু ধীরে ধীরে একটা বিষণ্ণতা, হতাশার মধ্য দিয়ে আস্তে আস্তে অপরাধী হিসেবে সমাজে সে পরিচিতি লাভ করে। তো পরিবার একটা অনেক বড় মূল্যবোধ তৈরি করতে সক্ষম একটা শিশু বা একটা শিশুকে মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে, সুনাগরিক হিসেবে তৈরি করার ক্ষেত্রে। আর এক্ষেত্রে এই যে আমরা বৈশিষ্ট্যটা বলেছি, পারস্পরিক বিশ্বাস ও নির্ভরশীলতা, এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন শিশুকে সৎ নাগরিক এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে। সভ্যদের দায়িত্ব কার্য বিভাগীকরণ। একটা পরিবার কখনো শুধু একজন মানুষকে কেন্দ্র করে তো গড়ে ওঠে না। তো একজন মানুষই যে পরিবারের সকল কার্যক্রম সম্পাদন করবে এরকম নয়। আমরা একটা পরিবারের দিকে যদি লক্ষ্য করি বা অথবা তোমরা যদি তোমাদের নিজেদের পরিবারের দিকে তাকাও, তাহলে দেখতে পারবে পরিবারের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে বন্টন করে দেয়া হয়, অথবা এভাবেই চলে এসেছে যে পরিবারের বাবা, যিনি পিতৃপ্রধান পরিবারে, আমরা দেখতে পাই যে পরিবারের বাবাকে কেন্দ্র করে পরিবারের সকল কার্যক্রম পরিচালিত হয়। তার মতামতের ভিত্তিতে, তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিত্তিতে পরিবারগুলো নিজেদের কার্যক্রমকে পরিচালিত করে। মা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে দেখা যায় পরিবারগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে। তো এখানে পরিবারের সকল কাজ কিন্তু একজনকে কেন্দ্র করেই পরিচালিত হয় না। বিভিন্ন মানুষ বা বিভিন্ন সভ্য যারা আছে, সভ্য বলতে পরিবার
পরিবারের সদস্যদেরকে বোঝানো হয়। বিভিন্ন সদস্য যারা আছেন তারা প্রত্যেকের জায়গা থেকে পরিবারের কার্যাবলী সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এটাই হচ্ছে কার্য বিভাগীকরণ, যেখানে প্রত্যেক সভ্যের নিজস্ব দায়িত্ব এবং সে দায়িত্ব তারা কি করেন, দায়িত্ব অনুযায়ী তারা নিজের কাজগুলো করে থাকেন। সামাজিক নিয়ম কানুন, যেটা সামাজিক নিয়ম কানুন বলতে বোঝায় ধর্মীয় ও সামাজিক যে নিয়মগুলো অনুযায়ী পরিবার নিজেদেরকে পরিচালিত করে। ধর্মীয় এবং সামাজিক অনুশাসন একটা পরিবার মেনে চলে এবং সেভাবেই তাদের সন্তানদেরকে পরিচালনা করে, কারণ প্রত্যেকটা পরিবারকে নির্দিষ্ট কোনো একটা সমাজে বসবাস করতে হয়। সেই সমাজের কিছু প্রচলিত নিয়মকানুন থাকে, কিছু বিধিমালা থাকে, যেটা অনুযায়ী একটা পরিবার কিন্তু তার সন্তানদেরকে পরিচালিত করে। আয়ের সংস্থান বলতে বোঝায় এখানে প্রত্যেকটা পরিবারের কিছু পারিবারিক আয় থাকে, যার ভিত্তিতে পরিবারগুলো তার উদ্দেশ্য সাধনে সচেষ্ট হয়। অবশ্যই এখানে আমরা আর্থিক মূল্যের কথা বলতে পারি। আর্থিক সচ্ছলতা যে পরিবারের যত বেশি, সে পরিবার সহজেই তাদের লক্ষ্য অর্জনে দৃঢ়তা অর্জন করতে পারে বা তাদের লক্ষ্য অর্জন তত দ্রুত সফলভাবে তারা করে থাকে। তো একটা পরিবার তাদের পারিবারিক আয় বা তাদের পারিবারিক ইনকাম কত, সেই অনুযায়ী কিন্তু তাদের যে ব্যয় বা পারিবারিক বাজেট, এই অনুযায়ী তাদের পরিবারকে পরিচালনা করে থাকে, লক্ষ্যগুলো নির্ধারণ করে থাকে। তো পারিবারিক আয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর পারিবারিক আয়ের সংস্থানের জন্যই কিন্তু পরিবার তাদের মূল উদ্দেশ্যগুলো, বা একটা পরিবার কিভাবে সন্তানদেরকে শিক্ষিত করে কিভাবে কোন পেশায় যাবে, আমরা মূলত যে একটা ভবিষ্যতে পরিবারটা কিভাবে ভালোভাবে বসবাস করে তাদের লক্ষ্যগুলো পূরণ করতে পারবে, সন্তানরা কিভাবে একটা ভালো ক্যারিয়ারে পৌঁছাতে পারবে বা ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারবে, এটা পরিবারের মূল উদ্দেশ্য। আর এর জন্য অবশ্যই আয়ের সংস্থান থাকতে হবে, যেটা পরিবারের আরও একটি লক্ষ্য আমরা বলতে পারি বা একটা বৈশিষ্ট্য বলতে পারি। বংশ রক্ষা, এখানে আমরা যে প্রজনন ক্ষমতা অর্জন হওয়ার পরেই একটা দেখা যায় যে পরিবার গঠন করছে একটা নির্দিষ্ট বয়সে একটা ছেলে এবং মেয়ে। আমরা কি দেখি যে বিয়ের ভিত্তিতে একটা পরিবার গঠন করে, সেখানে সন্তান সন্ততি জন্মদান একটা পরিবারের মূল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই যে সন্তান সন্ততি জন্মদান বা উত্তরাধিকার, এর মধ্য দিয়ে কিন্তু বংশ রক্ষার যে বৈশিষ্ট্য, পরিবারের মূল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটি এই বংশ রক্ষা এর মাধ্যমেই আমরা প্রতিফলিত হয়। পরিবারের স্থায়িত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটু আগে যে আমি বলেছি বংশ রক্ষা, এই বংশ রক্ষার মাধ্যমে আমরা উত্তরাধিকার যে রেখে যায় মানুষ পৃথিবীতে, তার মাধ্যমে কিন্তু পরিবারটা টিকে থাকে। আমরা বিভিন্ন পরিবারে দেখতে পাই যে পিতার যে পিতৃসূত্রীয়ভাবে যে পদবি ব্যবহার করে আসছে, যুগ যুগ ধরে পদবি ব্যবহার করে আসছে, কিভাবে এটা তারা একজনের পরে একজন যে বংশ রক্ষা করে পরিবারগুলো যে টিকে থাকে সমাজে, সেখানে দেখতে পাই আমরা প্রথমে দাদা, তারপর বাবা, তারপর ছেলের আরেকটি পরিবার। এভাবে কিন্তু পরিবারের প্রথা বা এভাবে পারিবারিক ঐতিহ্য আমরা কীভাবে দেখেছি, এভাবে পরিবার তার স্থায়িত্ব বহন করে চলেছে। তো এই যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখেছি, কি আছে এখানে: বিশ্বজনীনত্ব, আবেগময় ভিত্তি, সীমিত আকার ও সামাজিক একক, সভ্যদের দায়িত্ব, কার্য বিভাগীকরণ, পারস্পরিক বিশ্বাস নির্ভরশীলতা, আয়ের সংস্থান, বংশ রক্ষা, পরিবারের স্থায়িত্ব, এগুলো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু আরও কিছু সাধারণ বৈশিষ্ট্য তোমরা দেখবে বইতে আছে, সেগুলোও তোমরা পড়বে। তাহলে আমরা সব শেষে কি বলতে পারি, যে সমাজ ও সভ্যতায় পরিবার তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে কিন্তু টিকে আছে। আর এভাবে পরিবার যুগ যুগ ধরে তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী পরিচালিত হবে। প্রত্যেকটা পরিবারই যে যেখানেই থাকুক, যেখানেই পরিবার গঠন করুক, যেখানেই পরিবার যে সমাজে টিকে থাকুক না কেন, প্রতিটি পরিবারে আমরা কি দেখতে পাই, কিছু সাধারণ বৈশিষ্ট্য, আমরা যে সাধারণ পারিবারিক বন্ধন দেখতে পাই, সেগুলোই কিন্তু একটা পরিবারকে সমাজে টিকিয়ে রাখে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পারিবারিক যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছো। তারপরেও তোমরা অবশ্যই বইয়ে তোমাদের যে পারিবারিক বৈশিষ্ট্যগুলো আছে সেটা অবশ্যই আরেকটু ভালো করে পড়বে। তারপরেও যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে ফোন করবে। আমার যে আইডি দেওয়া আছে সেখানে আমাকে জানাতে পারো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আবারও দেখা হওয়ার প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।